আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবারও একটা গ্রামার ক্লাস নিয়ে আসছি। সো আমি স্কিল বাড়ানোর জন্য যে যে কাজ করতে হয় এগুলো নিয়ে কাজ করতেছি। রিডিংয়ের ভিডিও অলরেডি আমি দিয়েছি, আইএলটিএসের স্কিলের উপরে ভিডিও। সো আজকে আমরা গ্রামারের স্পেশাল একটা জিনিস দেখতে চলেছি, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথাবার্তা হবে। সো কম্পাউন্ড সেন্টেন্স আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে যে সেন্টেন্স কত প্রকার, কেউ বলবেন 5 প্রকার, কেউ বলবেন 3 প্রকার। সো আসলে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অর্থ অনুসারে হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। সো যাই হোক, আজকে আমরা ওই 3 প্রকার, গঠনমূলক 3 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ওইটা নিয়ে আলোচনা করব। সো আসেন আমরা এটা কিন্তু একাডেমিক স্টুডেন্টদের জন্য অবশ্যই কাজে লাগবে, এছাড়াও যারা স্পোকেন কোর্স করতেছেন আর স্পেশালি যারা আইএলটিএসের রাইটিং এবং স্পিকিংয়ে ভালো করতে চান তারা সেন্টেন্স ভ্যারাইটি আনতেই হবে, তাদেরকে সেন্টেন্স ভ্যারাইটি আনা আবশ্যক ধরা যায়। সো আপনারা যদি সেন্টেন্স ভ্যারাইটি আনতে চান তাহলে আপনাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে পারেন। আপনারা আপনাদের কথার মধ্যে, আপনারা আপনাদের রাইটিংয়ের মধ্যে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে পারেন। তো কম্পাউন্ড সেন্টেন্সেরও ভ্যারাইটি আনতে পারবেন, ভিন্ন ভিন্ন ওয়েতে কম্পাউন্ড সেন্টেন্স লেখা যায়, সেটা আমরা আজকে দেখব। এবং পাই টু পাই এই ঝামেলাতে যারা আছেন, যারা কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে এন্ড ছাড়া খুব একটা বেশি অন্যগুলো দিয়ে পারেন না বা বুঝেন না কেন আমরা এন্ড ব্যবহার করব, কখন আমরা এন্ড ব্যবহার করব, এই জিনিসগুলো যারা বুঝেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলেন কম্পাউন্ড সেন্টেন্স বোঝার আগে আমরা একটা ক্লজের ব্যাপারে একটু কথাবার্তা বলে নেই। ক্লজ হচ্ছে সব বাক্যাংশ। ক্লজের অর্থ হচ্ছে বাক্যাংশ। যেমন এখানে একটা সেন্টেন্স রয়েছে, ধরেন আমি এই এক্সাম্পল সেন্টেন্সটা নিলাম, এন্ড একটা পরিচিত আছে। সো এটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, কারণ এখানে কমার পরে একটা বাক্যের একটা অংশ, কমার আগে বাক্যের একটা অংশ এন্ড দ্বারা যুক্ত হয়েছে আরেকটা ক্লজ, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ। তাইলে এই জিনিস, এই ক্লজ নিয়ে আমার আলাদা ভিডিও থাকবে, ক্লজের অনেক কথাবার্তা আছে। সো শর্টে বুঝে নিলাম, একটা বাক্যের একটা অংশ, এখানে বাক্যের একটা অংশ, দুইটা বাক্যের অংশ বলতে ক্লজ আর কি। সো এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং এটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এই ক্লজটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, এটা অন্য কোনো বাক্য বা ক্লজের উপর নির্ভরশীল নয়, এই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আলাদাভাবে অর্থ দিতে পারতেছে। সো এখন আমরা এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, অ্যান্ড একটা কোঅর্ডিনেটিং কনজাংশন একেবারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন। সো কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার জন্য ফ্যান বেস দিয়ে আমরা মনে রাখি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো: এফ দিয়ে ফর, এ দিয়ে এন্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে স, এখানে লেখা আছে। সো এবার এই ফ্যান বেস দিয়ে আমরা মনে রাখলাম কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো। সো এবার আসেন এই এন্ডের, ফোরের, নরের সবগুলোর ব্যবহারই আমরা দেখব। সো এবার আসেন আমরা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই কম্পাউন্ড সেন্টেন্সটার সংজ্ঞা কী, কম্পাউন্ড সেন্টেন্সটার সংজ্ঞা কী, আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না, সংজ্ঞা জানার প্রয়োজন পড়বে না, তারপরও একাডেমিক স্টুডেন্টদের জন্য আমি বলে দিচ্ছি যে সংজ্ঞা আসলে আমরা নিজেরাই মেক করতে পারি যদি আমরা সেন্সটা বুঝতে পারি যে কেন, কখন, কোথায়, কীভাবে ব্যবহার হচ্ছে। সো এবার আসেন আমরা যদি একটু সেন্সটা বোঝার চেষ্টা করি, এটা কখন কীভাবে সেটা আগে বোঝার চেষ্টা করি। এটা একটা ক্লজ, আগে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা দেখে কিন্তু আমি সংজ্ঞাটা বলে দিতে পারবো। আমার কথা হচ্ছে এক্সাম্পল শিখবেন, সংজ্ঞা শিখবেন না বা স্ট্রাকচার শিখবেন না, এক্সাম্পল থেকে আপনি নিয়ে আসবেন স্ট্রাকচার এবং সংজ্ঞা। এবার আসেন আমি যেভাবে আনি আর কি। সো এভাবে বলতে পারি না যে কম্পাউন্ড সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেখানে দুই বা ততোধিক, দুইও হইতে পারে, তারও বেশি হইতে পারে ক্লজ, দুই বা ততোধিক ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা অথবা সেমিকোলন দ্বারা যুক্ত থাকে। এখানে সেমিকোলন নাই, তো সেমিকোলনও থাকতে পারে এন্ডের বদলে। সো কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা সেমিকোলন দ্বারা যুক্ত থাকে। তাহলে আবার বলছি, কম্পাউন্ড সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যেখানে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা সেমিকোলন দ্বারা যুক্ত থাকে। সো এই হলো কম্পাউন্ড সেন্টেন্স, বেশ না। সো আমরা আলাদা আলাদা করে এখন শিখবো যে কখন কোথায় ব্যবহার করব। এবার আসেন আমরা যদি প্রথম সেন্টেন্সটার দিকে তাকাই, এফ দিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে প্রথমে উদাহরণ দেখব, তারপর সেমিকোলনগুলো দেখব, অ্যাডভান্সে যাব ধীরে ধীরে। সো প্রথমে ফর দিয়ে দেখি একটা সেন্টেন্স, যে এই হলো একটা সেন্টেন্সের ক্লজ, এই হলো সেন্টেন্সের ক্লজ, আর ফর দ্বারা যুক্ত হয়েছে এই ক্লজটা। এবার আসি এটার অর্থ কি। হি ডিডন্ট গো টু ওয়ার্ক, সে কাজে যায়নি, ফর হি ওয়াজ ফিলিং সিক, কারণ সে অসুস্থ বোধ করছিল। আচ্ছা এবার আসেন ফরের মজাটা দেখাই। ফর অর্থ কী জানি আমরা? ফর অর্থ জন্য, অর্থাৎ ফর বা টু সাধারণত রিজন প্রকাশ করার জন্য ব্যবহার হয়। ফর
সাধারণত রিজন প্রকাশ করার জন্য বসে। সো রিজন মানে কারণ প্রকাশ করার জন্য বসে। সো এখানে আমরা জন্য কথাটা ম্যাচ করতেছে, জন্য কথাটা তো ম্যাচ করতেছে না। সো এই রিজন বা কারণ এখানে বলে ফেললেও কোনো প্রবলেম হবে না। যদি এইভাবেও বলতাম যে আমরা যদি অন্য কোনো ওয়েতেও এটা বলতে হতো, তো বলতে হতো আমাদের যে এরকম যে সে অসুস্থতার কারণে যেতে পারেনি, তখন বিকজ অফের ব্যবহার আমরা আনতে পারতাম। সো কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহারটা আমরা দেখানোর জন্য এখানে এই জায়গায় কি ফরটা নিয়ে আসছি। এই ফরের অর্থ দেবেন কারণ, আর এই ফরটা হচ্ছে একটা কনজাংশন। কি বলছি? এই ফরটা একটা কনজাংশন, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা কনজাংশনের ক্লাসও দেব। এবার আসেন, ফরটা যে প্রিপোজিশন সারা জীবন পড়ে আসছেন, সবাই বলবে যে আমরা তো ফর সারা জীবন প্রিপোজিশন হিসেবে পড়ে আসছি, এখানে কনজাংশন কিভাবে হইল? এখন কথাটা হচ্ছে আমি দুইটা ওয়েতে বুঝতে পারতেছি এটা যে কনজাংশন। ধরেন এখানে যদি ফরই হইতো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হইতো, তাহলে এখানে কমার কি প্রয়োজন ছিল? এটা তো একটা বিষয়। আরেকটা বিষয়, ফর যদি প্রিপোজিশনই হয়ে থাকে তাহলে এখানে হির কেন প্রয়োজন ছিল? এখানে তো হিম হওয়ার কথা। প্রিপোজিশনের পরে তো অবজেক্ট রূপে কোনো কিছু বসে, আর অর্থ দেয় পসেসিভের মতো, সেটা আরেক বিষয়, এটা নিয়ে আরেকটা বিস্তারিত কথা হবে। সো এটা অবজেক্ট রূপে বসার কথা, হিম হিসেবে বসার কথা, হি হিসেবে তো বসার কথা না। সো এখন যাই হোক, সো এখানে কমা দেখলাম একটা বিষয়, সাবজেক্ট ভার্ব আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার এখানে সাবজেক্ট ভার্ব আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে কমা দেখলাম, এই জন্য আমরা বুঝতে পারতেছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার কারণে এই ফোরটা কোনোভাবেই প্রিপোজিশন হতে পারে না, এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কথাটা কি বুঝতে পারছেন? কত ইম্পর্ট্যান্ট বিষয়াদি একটা সেন্টেন্সের মধ্যে লুকায়িত থাকে। তাইলে বোঝা গেল আমরা যদি একটা কাজের কথা বলি, আরেকটা কাজের এটার উপর অন্য কোনো কারণ থাকে, কারণ প্রকাশ করতে চাই ওই কাজের পিছনে, তাহলে আমরা ফর দিয়ে আরেকটা সেন্টেন্স লিখতে পারি। যেমন আমি 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 স্কুলে যাইনি কারণ আমার ভাইয়ের বিয়ে ছিল, আমার বড় ভাইয়ের বিয়ে ছিল। সো যাই বলেন না কেন, এরকম কথা বলতেও আপনার কারণ অর্থে ব্যবহার করতে পারেন এই ফোরটাকে। ওকে, এবার আসি আমরা আরেকটা সেন্টেন্স দেখি এন্ড দিয়ে। ফ্যান বয়েজের প্রত্যেকটা দিয়ে দেখব। এন্ড দিয়ে যদি একটা সেন্টেন্স দেখি, এখানে একটা সেন্টেন্স আছে, শি লাইকস কফি, সে কফি পছন্দ করে, এটা মেয়ে। আর হি প্রিফার্স টি, সে চা পছন্দ করে, সে হচ্ছে ছেলে। এখন কথা হচ্ছে এটা হি এর জন্য ছেলে, আর কে বলছে, আর কিছু না। সো সে পছন্দ করে কফি আর সে পছন্দ করে কি? চা। সো এটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে। এন্ডের আগে কমা দেওয়াটা আবশ্যক, এই ফোরের আগে অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে কমা দেওয়াটা আবশ্যক। কমা না দিলে পাংচুয়েশন মার্কসের ক্ষেত্রে আপনার ওই সেন্টেন্সটাকে ভুল হিসাবে কাউন্ট করা হবে, যে গ্রামাটিক্যাল একটা মিস্টেক আছে অন্ততপক্ষে, কমা নাই, অর্থাৎ পাংচুয়েশন মার্কসের ব্যবহারটা আপনি বুঝেন না। কথাটা বুঝতে পারছেন? ওই এন্ডের আগে অফকোর্স, অর্থাৎ যে কোনো মানে ক্লজ যখন একত্র হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, তখন এর আগে কমা দিতে হবে, মাস্ট দিতে হবে, মাথায় রাখবেন। সো তখনই বোঝা যাবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং আপনি শুদ্ধ করে লিখতে পারছেন সেন্টেন্সটা। সো শি লাইকস কফি, সে চা পছন্দ করে এবং সে কি পছন্দ করে? সমজাতীয় দুইটা বাক্য, সমজাতীয় দুইটা ক্লজ, এখানে তো ক্লজ আলাদা করলে তো বাক্য হয়ে যায়। মনে করেন দুইটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, সমজাতীয় দুইটা সেন্টেন্স এর দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য এটা কনফার্ম হলাম আমরা এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার আসেন সমজাতীয় যে কোনো কিছু হইতে পারে, করিম ফুটবল খেলে, রহিম ক্রিকেট খেলে, সমস্যা নাই, তাও এন দ্বারা যুক্ত করে সেন্টেন্সটা বলতে পারতেন। এবার আসি আমরা যদি বলি এই জায়গায় আসি এবার যে নরের ব্যাপারটা আমরা একটু দেখি। নরের ব্যাপারটা একটা মজার জিনিস। সো ধরেন এখানে কি আছে? হি ডাজেন্ট ইট মিট, যে কোনো সেন্টেন্স হতে পারে, যে কোনো সেন্টেন্স হতে পারে, তবে এখানে একটু মাথা রাখতে হবে নেগেটিভ ভাইব দিতেছে। এখানে নেগেটিভ ভাইব দিলে এই নরের কারণে এটা কিন্তু আসলে নেগেটিভ হয়ে যায় জিনিসটা। সো এবার আসেন যে সে কি মাংস খায় না, হি ডাজেন্ট ইট মিট, সে মাংস খায় না। আর এই যে নর দিয়ে আর বলতে পারেন দুধও খায় না, ডাজেন্ট হি, মানে এক্ষেত্রে নর ডাজ হি ড্রিঙ্ক মিল্ক। আমি মিটিংয়ে যাইনি বা অ্যাটেন্ড করিনি, আই ডিডন্ট অ্যাটেন্ড মিটিং, ঠিক আছে। তারপর বলবো নর ডিড আই হিয়ার এনিথিং, আমি মিটিংয়ে যাইনি, অ্যাটেন্ড করিনি, কোনো কিছু শুনিও নি। সো এই যে
ডিড বলছি এখানে পাস্ট টেন্সের জন্য বলছি, এখানে ডাজ বলছে প্রেজেন্ট টেন্সের জন্য, তো এখানেও প্রেজেন্ট হির জন্য ডাজ বসছে। এটা প্রেজেন্ট টেন্সের জন্য ডু অথবা ডাজ হতে পারে, আর পাস্ট টেন্সের জন্য ডিড হতে পারে। এখন কথাটা হচ্ছে নরের পরে ডাজ আসলো কোত্থেকে, সাবজেক্টের আগে। এটা কিন্তু মাথায় রাখতে হবে নরের স্টাইলে, নর দ্বারা, নর কনজাংশন দ্বারা যুক্ত করে যদি কোনো সেন্টেন্স আপনি মেক করতে চান, সেক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এক্ষেত্রে ওয়াজ ওয়ার যাই থাকুক সেটা বসাতে হবে। সো এই হলো আমাদের একটা কি ক্লজ, যেটা নেগেটিভ ভাইব দিতেছে, নরের পরের অংশটাও নেগেটিভ ভাইব দিতেছে। সে একটা জিনিস খায় না আর সে এটাও খায় না, ঠিক আছে। নর দিয়ে সাধারণত নেগেটিভ সেন্টেন্সকেই কি লিখতে হবে নরের পরে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, আর নেগেটিভ ভাইবই দেবে এটা সারা জীবন। এরপরে আসি আমরা আরেকটা সেন্টেন্স বার্ড দিয়ে দেখি। বার্ডের ব্যাপারটা একরকম, যে একটা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় আরেকটা নেগেটিভ হতে পারে, এক কথায় কন্ট্রাস্ট থাকবে, সেন্টেন্সটা হবে কি কন্ট্রাডিক্ট হবে, কন্ট্রাডিক্ট সেন্টেন্স হবে। ধরেন এই সেন্টেন্সটা এক ধরনের, ওই সেন্টেন্সটা বিপরীত ভাইব দেবে সোজা হিসাব। এখন নেগেটিভ ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। ধরেন এখানে কি বলছিলাম, আই ওয়ান্টেড টু বাই আ কার, মানে আমি একটি গাড়ি কিনতে চেয়েছিলাম, বাট কিন্তু, বাটের অর্থ কিন্তু দেন, তো কিন্তু আই ডিডেন্ট হ্যাভ এনাফ মানি, কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নেই। এখন কথাটা হচ্ছে গাড়ি কিনতে চাই আবার টাকা নেই, কথাটা ম্যাচ করে। সো কথাটা ম্যাচ করলেও ওই ম্যাচ তো করেই অবশ্যই। কথাটা হচ্ছে যে আমার কাছে টাকা নাই, কিন্তু আমার কাছে আমি গাড়ি কিনতে চাই কিন্তু টাকা নাই, কথাটা একটু বিপরীত ভাইব দিতেছে না? এই জিনিস এক জিনিস আপনার চাওয়ার সাথে ঠিক আছে, আপনি চান এটা, আবার এটা চাওয়াটা পূর্ণ করতেছে না। এভাবেও বলতে পারেন, করিম ইজ হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, সে গরিব, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাট হি ইজ অনেস্ট, এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাট যদি আমি এখানে বলি হি ইজ পুর, এখানে বলি বাট হি ইজ অনেস্ট, তাহলে এটা দুইটাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু বিপরীত একটা ভাইব দিতেছে। ধরেন সে কি, সে গরিব কিন্তু সে সৎ, মানে গরিব হইলে সাধারণত সত্য থাকার কথা না, সব গরিব মানে সব ক্ষেত্রে তো এটা পসিবল হয় না, না গরিব হইলে হয়তো বা একটু অসৎ উপায় অবলম্বন করে ফেলতে পারি আমরা। সো এই যে বিষয়টা ন্যাচারালি আর কি কথাটা বলছি, আর ওই পার্সোনালি বলতেছি না। ধরেন আমি একটা গরিব মানুষ, সো আমি যদি গরিব মানুষ হই, তো সেক্ষেত্রে আমার মানে ওই যে ইমানি পরীক্ষাটা তখন স্ট্রং হয়ে যাবে, তাই না? তো আমাকে টিকে থাকতে হবে আল্লাহকে বয় করে। তখন এই যে বিষয়টা, যে সে গরিব হওয়া সত্ত্বেও মানে কোনো কিছু একটা করে না, সো নেগেটিভ একটা ভাইব দিতেছে বার্ড দিয়ে নেগেটিভ ভাইব না দেখ, অন্তত বিপরীত আমি আবারও বলছি, কন্ট্রাডিক্ট একটা ভাইব দেবে এই জায়গায়, ঠিক আছে। এখানে যাই থাকুক সাংঘর্ষিক একটা কথাবার্তা এখানে থাকবে, ঠিক আছে, সাংঘর্ষিক কথাবার্তা থাকবে, বিপরীত সাংঘর্ষিক যেভাবেই চিন্তা করেন আপনি। সো এখানে বুঝলাম আমরা এন দ্বারা সমজাতীয় কথা, ফর দ্বারা কারণ রিজন প্রকাশ করতে পারে, এছাড়া নর দ্বারা নেগেটিভ কথাবার্তা বলতে পারে, একটা জিনিস পছন্দ করে না ওইটাও পছন্দ করে না, একটা জিনিস খায় না ওইটাও খায় না, হ্যাঁ কোনো কিছু হইতে পারে। সো এরপরে একটা জিনিস চায় বাট ওইটার লাগে ওই জন্য সমস্যা, হ্যাঁ এরকম কন্ট্রাডিক্টেড সেন্টেন্স হইতে পারে। ওর দিয়ে যদি আমরা দেখি, ওর দিয়া বুঝায়, এভাবে আপনারা এক্সপ্লেন হয়তো অনেক কম্পাউন্ড সেন্টেন্স দেখেছেন, বাট এই এক্সপ্লেনগুলো দেখবেন আপনাদের কাছে কতটা ইফেক্টিভ। এই ওয়ার্ডগুলো আমার মতো করে বলে কিনা, কেউ বলছে কিনা, বললে তাদেরকে অবশ্যই আমি রেসপেক্ট করি। ইউ ক্যান টেক দ্য বাস, তুমি একটি বাস নিতে পারো, অথবা ইউ ক্যান ওর মানে অথবা, সো ইউ ক্যান ওয়াক, তুমি বাস নিতে পারো, অথবা তুমি চাইলে কী করতে পারো, সো হেঁটে যেতে পারো। সো এই যে বিষয়টা, এখানে ওরের কাজটা কি আসলে, ওর দিয়ে শুধু অথবা বুঝাইতেছে না, এটা বোঝানোর জন্য আমি সেন্টেন্সটা লিখিনি, এটা তো আপনি পরেই বুঝতেন। আমার কথা হচ্ছে, যখন এখানে একটা সেন্টেন্স দেখতেছি আর ওর দিয়ে আরেকটা সেন্টেন্স বলতেছে বা ক্লজ এখানে আছে, সো এই যে বিষয়টা, এটা হচ্ছে মূলত অপশন দিতেছে। কথাটা আবার বোঝার চেষ্টা করেন, ওর দিয়ে অপশন যুক্ত করা হয়। কি বলছি, মানে আপনার বাড়তি কোনো অপশন আছে কিনা, যে তুমি চাইলে বাস নিতে পারো, অথবা তুমি চাইলে এটা নিতে পারো। আমি সে শাক পছন্দ করে শাক দিয়ে ভাত খেতে পারে, অথবা মাছ দিয়ে খেতে পারে, তার মানে কি অপশন, ওইটা ছাড়াও আরেকটা অপশন আছে। সো এখন থেকে যদি কখনো রিডিং প্যাসেজেও পড়তে চান ওর তাকে, সেক্ষেত্রে আপনি মনে করবেন সামনের কথার সাথে মোটামুটি ম্যাচ করবে পরের কথাটা, হ্যাঁ। সো অনেক কিছু শেখার আছে এইখান থেকে। এবার আসেন আমরা যদি এই জায়গায় যাই, শি ওয়াজ টায়ার্ড, ইয়ের দিয়ে একটা ইয়ে করি, ইয়েটার অর্থ হচ্ছে তবুও, এই অর্থেও ব্যবহার করতে পারেন। শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল,
তবুও শি কন্টিনিউড ওয়ার্কিং, সে কাজ চালিয়ে গেল। এটা বাটের মতো কাজ করে, এটার কাজ আর বাটের কাজ মোটামুটি সেম ধরতে পারেন। সো সে ক্লান্ত ছিল, আবার সে কাজও চালিয়ে গেল, সাংঘর্ষিক না কথাটা? সো এই জন্য আমরা বাট বসাইলাম বা ইয়েট বসাইলাম, ঠিক আছে? আমি ক্লান্ত ছিলাম তবুও আমি খেলতেছিলাম, এরকম আর কি বিষয়টা। এবার আসেন সোয়ের ব্যবহারটা। সোয়ের ব্যবহারটা আর একটু মজার আছে। হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সো হি পাসড এক্সাম, তাই সে পরীক্ষায় পাশ করলো। এই সোয়ের অর্থ আপনি তাই দিতে পারেন, ওকে, অসুবিধা নেই, আবার ফলেও দিতে পারেন, ঠিক আছে? তাতেও সেমই অর্থ থাকবে মোটামুটি, ঠিক না? ফলে সে পরীক্ষায় পাশ করলো, সো তাই সে পরীক্ষায় পাশ করলো, একই কথা না? সো হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, ফলে কিছু একটা হইলো বা তাই সে পরীক্ষায় পাশ করলো। এখন কথাটা হচ্ছে এখানে সো দ্বারা সো কনজাংশনটা এনে যদি আপনি কোনো সেন্টেন্স মেকিং করেন, কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এই অংশটুকু হবে কি? একটা ফলাফল। এই অংশটুকু হবে, আমি যে মার্ক করলাম এই অংশটা হবে ফলাফল। কথা বুঝতে পারছেন? সো এর পরে ফলাফল প্রকাশ করবে। এবার আসি আমরা সেমিকোলন দিয়ে আমরা সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স দেখবো। এই হলো সেমিকোলন, এই হলো সেমিকোলনের চেহারা, দেখছেন ওই যে মাঝখানে আছে। তো সেমিকোলন দিয়ে আমরা দেখবো কি, একটু কালো করে রাখছি আমি, আগের এগুলোতেও কালো করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা যে আলাদা আলাদা কনজাংশনের ব্যবহার করতেছি। সো এবার আমরা সেমিকোলনটাকেও একটু বড় করে রাখছি, সেমিকোলনের ব্যবহারটা দেখবো। তো আগে যেরকম আমরা সেন্টেন্সটাকে কমা দিয়ে আলাদা করেছি এবং পরে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে পরের ক্লজটা স্টার্ট করেছিলাম, সো বা পরের অংশটা স্টার্ট করেছিলাম, ঠিক তেমনি এখন শুধু আমরা কনজাংশনটা নেব না, কনজাংশন ছাড়া সমজাতীয় জিনিস বা একই আশপাশের জিনিসপাতি বোঝানোর জন্য আমরা কি করব, ওই সেম ওই জায়গাগুলোতে আমরা কি ওই শুধু সেমিকোলনটা ব্যবহার করতে পারবো এবং চাইলে আমরা উপরের কথাবার্তার মতোই করে এই কাজগুলা করতে পারবো, দেখাতে পারবো। সো এক্ষেত্রে দেখেন দ্য স্কাই ইজ ক্লাউডি, আর ক্লাউডি হইলে কী হবে, এটা বৃষ্টি হতে পারে, ইট মাইটস রেইন সুন। সো আমরা সেমিকোলনের ব্যবহারটা দেখলাম, সেমিকোলন দিয়ে শীঘ্রই বৃষ্টি হতে পারে না? সো আমরা এইটুকু, আকাশ মেঘাচ্ছন্ন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। এবার আসেন শি সলভ রিডিং নোভেলস, সলভ বলে ফেলছি, লাভস পছন্দ করা, ভালোবাসা না? আর সলভ তো সমাধান করা। সে ম্যাথের মতো ভাবছিলাম, আমি একটু আগে ম্যাথ করে আসলাম, এই জন্য ম্যাথের রয়ে গেছে আমার কাছে, ভাইব রয়ে গেছে। শি লাভস রিডিং নোভেলস, সে উপন্যাস পড়তে ভালোবাসে। হার ব্রাদার প্রিফার্স ওয়াচিং মুভিজ, এন্ড দিয়ে বলতে পারতো না ইচ্ছা করলে। সে পছন্দ করে এক জিনিস, তার ভাই পছন্দ আর এক জিনিস। সো তার ভাই পছন্দ করে কি, সিনেমা দেখতে পছন্দ করে। এখন কথাটা হচ্ছে এটা তুই এন্ড দিয়ে যুক্ত করতে পারতো, কমা দিয়ে, বাট ওইটা না করে একটু আপনি একটা ওয়ার্ডের সেভ করতে পারতেছেন জায়গার, মানে যদি ঘাটতি থাকে, আর আপনি একটা ভ্যারাইটিও দেখাইতে পারতেছেন। শুধু যে এন্ড বসাইতেই হবে, এন্ড অর বাট এগুলো বসাইতেই হবে এমনটা না, প্রয়োজন ক্ষেত্রে বিশেষ আপনি এটাও বসাইতে পারেন। এরপরে আসেন আমরা যদি পরের ইয়েটা দেখি, আমরা এখন দেখব কম্পাউন্ড সেন্টেন্স উইথ এ সেমিকোলন অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব চিনতে হবে, প্রথমে কনজাংটিভ অ্যাডভার্ব চিনে নেই আপনাদেরকে। কনজাংটিভ অ্যাডভার্ব হলো এগুলো, দেখেন কত সুন্দর কনজাংটিভ অ্যাডভার্ব, সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দেন, কনজাংটিভ অ্যাডভার্ব কাজে লাগাবেন। ওকে, এই হলো কনজাংটিভ অ্যাডভার্ব। এই যে কন্ট্রাস্ট আছে না, কন্ট্রাস্ট কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে কন্ট্রাস্ট বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, হাউভার, নেভারদ্যালেস, ননদালেস, স্টিল, ইনস্টেড, এগুলা কজ এন্ড ইফেক্টের জন্য এগুলো। এরপরে এডিশনের জন্য, অর্থাৎ কোনো কিছু যুক্ত করার জন্য, একটা আইডিয়ার সাথে একটা আইডিয়া কানেক্ট করার জন্য, মোর ওভার, ফার্দার মোর, বিসাইড আমরা লিখি না, ইন এডিশন লিখি না, এগুলো টাইম সিকোয়েন্সের জন্য এগুলো, হ্যাঁ, নেক্সট, দেন, এগুলো আমরা বলে থাকি না, সরি, দেন, মিনওয়াইল, এগুলো বলে থাকি। এরপরে এম্পাসাইজ দেওয়ার জন্য, এম্পাসাইজ জোর দেওয়ার জন্য আমরা আসলে লিঙ্কার টিঙ্কার বলে এগুলোকে চালায়া দিই না। তো এগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস, এগুলো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্বস। এম্পাসাইজ দেওয়ার জন্য আপনি চাইলে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? তাইলে আমরা আজকে থেকে শিখলাম কনজাংটিভ অ্যাডভার্ব কোনগুলো। আমরা রাইটিংয়ে এগুলো অবশ্যই ব্যবহার করবো এবং করে থাকিও, কিন্তু এগুলো কি অনেকে না বুঝে করি আর অনেকে বুঝে করি। ধন্যবাদ। এবার আসি আমরা পরের অংশে। আমাদের কথা ছিল যে কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা সেমিকোলন এবং কনজাংটিভ অ্যাডভার্বের সাহায্যে লিখব। ওই যে একটু আগে শিখলাম কনজাংটিভ অ্যাডভার্ব হাউএভার কন্ট্রাস্টের জন্য ব্যবহার করে থাকি। সো এই হলো কনজাংটিভ অ্যাডভার্ব।
সো এই যে কনজাংটিভ অ্যাডভার্বটা আমরা অনেক সময় করি না, এরকম রাইটিং টাস্কে দেখবেন যখন ডিসকাশন এসে আসে তখন আমরা কি করি, প্রথম অংশটা ধরেন সাম পিপল বিলিভ দ্যাট ওইটা, আর এটা, আর আদার্স বিলিভ দ্যাট ওইটা, এরকম কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমরা হাউভার একটা মাঝখানে নিয়ে আসি। সেক্ষেত্রে ওই যে প্রথম অংশটা বলি এই গ্রুপ অফ পিপল এটা 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 করে, আর আদার্স পরে হাউভার বলে আদার্স বলে ওইটা ওইটা করে আমরা বলে থাকি। সো এই যে হাউভারের ব্যবহারটা তখন এভাবে করতে হবে, প্রথমে একটা সেমিকোলন বসাইতে হবে, তারপর ওই হাউভার দিতে হবে, মানে কন্ট্রাস্ট যদি থাকে সেন্টেন্সটার বিপরীত কোনো কিছু যদি ওই জায়গায় প্রকাশ করতে চান, এবং সেক্ষেত্রে কমা দিয়ে এটাকে শেষ করতে হবে। অর্থাৎ এই কমা সহ এবং সেমিকোলন সহ পুরো কথাটাই মাথায় থাকতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সের পাংচুয়েশন মার্কসের ভুলটা হবেই হবে। ঠিক আছে, তো আপনারা মাথায় রাখবেন সামনে অবশ্যই সেমিকোলন দিতে হবে, পরে কমা দিতে হবে। সো ঠিক আছে, সো অনেকে আবার আগে হয়তো বা যারা আগে জানতেন না তারা হয়তো বা এরকম কমা টমা না ব্যবহার করে হুট করে লিখে ফেলতেন বা পেছনে একটা কমা দিয়ে দিতেন, কিন্তু মিস্টেক কিন্তু অলরেডি এখানে থেকে যেত। সো এই জিনিসটা মাথায় রাখবেন, আগে সেমিকোলন দিবেন, তারপর কমা দিয়ে ওটাকে ক্লোজ করবেন, তারপর সেন্টেন্সটা বলবেন। সো আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত ছিলাম। হাউএভার, তবে আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করলাম, ওই যে আগের মতো। ঠিক আছে না, ইয়েট দিয়ে যেটা বলছিলাম, বা ইয়েটের মতোই তো কাজ করে বলছিলাম বাটে, আর বাট কাজ করে হাউএভারের মতো, এটা মাথায় রাখবেন। সো এবার আসে না, আবার এটা সোয়ের মতো কাজ করে। এই যে হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান, দেয়ারফর তাই সে ক্লাসে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। হি গট দ্য হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস, অর্থাৎ সে সর্বোচ্চ হাইয়েস্ট স্কোর পাইছে ক্লাসের মধ্যে। এবার আসি আমরা এই জায়গাটা, হি ডিডন্ট লাইক দ্য জব, এখানে কিন্তু দেয়ারফরটা ছিল কি আমার কনজাংটিভ অ্যাডভার্ব, হাউএভার ছিল কনজাংটিভ অ্যাডভার্ব, এখন নেভারদালেস হচ্ছে আমার কনজাংটিভ অ্যাডভার্ব। হি ডিডন্ট হি ডিডন্ট লাইক দ্য জব, সে কাজটি পছন্দ করেনি। নেভারদালেস, তবুও শি কিপড ওয়ার্কিং দেয়ার ফর এ ইয়ার, সো সে 1 বছর ধরে সেখানে কাজ চালিয়ে গেছে। সো এখন কথাটা হচ্ছে এই যে নেভারদালেস ব্যবহার করলাম, এটা ব্যবহার করলাম, কমা টমার ব্যবহার আমরা অফকোর্স সামনে সেমিকোলন পরে কমার ব্যবহার করব, এবং এটার অর্থ অনুসারে আমি কোথায় কখন কীভাবে ব্যবহার করবো এটা মাথায় রেখে কিন্তু ব্যবহার করতে হবে। এই হাউএভার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট থাকতে হবে একটা সেন্টেন্সের মাঝে, অর্থাৎ মোটামুটি বৈপরীত্য সংঘর্ষ এরকম থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। দেয়ারফরটা ফলাফলের জন্য আপনি ইউজ করতে পারেন। সো এগুলো মাথায় রেখে, অর্থ তো দিয়েই আছে নিচে, সো এগুলোর দেখে দেখে ও বোঝা যায় আসলে কখন কোন কথাটা বলতে হবে। বাংলায়ও যদি চিন্তা করি যে আমি ক্লান্ত ছিলাম তবে আমি কাজ শেষ করছিলাম, বা করলাম না বলে করেছিলাম বললো, এটাই বেটার হবে না। এবার আসি আমরা যদি এই জায়গাটা আবার দেখি, সেমিকোলন দিয়েও একাধিক সেন্টেন্সকে যুক্ত করা যায়, একাধিক ক্লজকে যুক্ত করা যায়। এখন কিন্তু ক্লজ হয়ে গেছে, এই সেন্টেন্সে কিন্তু আর আলাদা করে সেন্টেন্স আলাদা করে লিখলে এটা সেন্টেন্স হইতো, এখানে কিন্তু এটা ক্লজ। এবার আসেন, ক্লজ মানে বাক্যের অংশ, অর্থাৎ বাক্যাংশ। সো এবার আসি, এভাবে অর্থটাও যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে, আপনার কথাটা বুঝাইতে পারতেছেন। সো দিয়ে আপনি ফলাফল প্রকাশ করবেন, একাধিক সেন্টেন্স তো অবশ্যই থাকবে, একাধিক ক্লজ তো অবশ্যই থাকবে, বারবার মুখ দিয়ে সেন্টেন্স আসতেছে, ধরে নিয়েন কী বলতেছি, পুরোটা একটা সেন্টেন্স, আর পরেরটা কিন্তু এটা একটা এই সেন্টেন্সে থাকার কারণে এটা ক্লজ। সো এবার আসেন, এই যদি আলাদা করে লিখতাম তবে এটাই একটা সেন্টেন্স হইতো, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা সেন্টেন্স হিসেবে কাজ করতে পারে আলাদা বসলে। এবার আসেন, যদি আমরা ইয়েটের কথা বলি তাও বাটের মতো কাজ করবে, একটা কন্ট্রাডিক্ট সেন্টেন্স আসবে, এরপরে ওর দিয়ে আমরা সাধারণত একটা অপশন নিয়ে আসি, বাড়তি অপশন যদি থাকে, অবশ্যই সাবজেক্ট বাট সব জায়গায় সব ক্ষেত্রে থাকবে, বাট দিয়েও আমরা কন্ট্রাডিক্ট কথাবার্তা বলি, নট দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করে থাকি সাধারণত, আর এন্ড দিয়ে আমরা সমজাতীয় কথাবার্তাকে অ্যাড করে থাকি। সো এরপরে হচ্ছে ফর দিয়ে আমরা রিজন প্রকাশ করে থাকি। বিষয়টা হচ্ছে এই, আর ফান ভয়েস দিয়ে আমরা মনে রাখি সবগুলা কোঅর্ডিনেটিং কনজাংশন, অনেকেই এইভাবে মনে রাখেন। সো আপনারাও যারা জানতেন না আগে তারা মনে রাখবেন, এটা খুবই কমন, অনেকেই মনে রাখে এভাবে। সো এটা আনকমন কিছু না। আর এইভাবে কম্পাউন্ড সেন্টেন্সটার ভ্যারাইটি আনবেন এবং স্পিকিংয়ে এবং আপনার কি রাইটিংয়ে ইউজ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং আমি স্কিলের অনেক ভিডিও মেক করার প্ল্যান আছে, রিডিংয়ের ভিডিও এবং রেস্ট্রিকটিভ ক্লজ সহ, মানে একটা ক্লজের ফুল একটা ভিডিও নিয়ে আসতেছি, ওইটা দেখবেন। ওইটা দেখলে আপনাদের রিডিংয়ে কীভাবে একটা সেন্টেন্সের মিনিং দাঁড় করাইতে হবে এবং কোনটা আমার ইম্পর্টেন্ট কোনটা আমার ইম্পর্টেন্ট না, আর ক্লজ সম্পর্কে পূর্ণ একটা ধারণা হয়ে যাবে। সব ক্ষেত্রেই আপনি কাজে লাগাতে পারবেন, রাইটিংয়েও কাজে লাগাতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।